সংশয়েরই খেলা নয়, নয় নয় মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয়, নয় নয় বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে। হ্যাঁ বলো, কখন আসবে বলেছিল? কে আবার? তোমার গেস্ট? এ তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। বলেছিল তো দুপুর। আর আমার গেস্ট মানে কি মিন করতে চাইছো তুমি? এই দেখো, কি আবার মিন করবো? ফোনটা তোমাকে করেছিল তাই বললাম। সে করেছিল, তুমি অফিসে ব্যস্ত থাকতে পারো সেই কারণে। তবে ফোন নাম্বার কিন্তু আমাদের দুজনেরই নিয়েছিল। হ্যাঁ তা নিয়েছিল। আসলে কি বলতো, অফিস ম্যানেজ করে তাড়াতাড়ি চলে এলাম। তুমি তো বলেছিলে সে নাকি আজ দুপুর আসবে, আজই বিকেলে বকখালি ফিরে যাবে। বোঝো তো, লকডাউনের পর অফিস খুলেছে, কাজের প্রচন্ড প্রেসার। লকডাউনের বন্ধের কাজ সুদে আসলে উসুল করে নিচ্ছে ম্যানেজমেন্ট। তোমার কথা মতো অফিস ম্যানেজ করে তাড়াতাড়ি চলে এলাম, সে ব্যাটার পাত্তা নেই। আর তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। তো রাগ করবো না? তুমি দুম করে পরিমলদাকে খবর দিলে কেন বলো তো? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, গ্রামের একজন সহজ সরল মানুষ পুলিশের লোক দেখে ঘাবড়ে গিয়ে। তুমি ভুলে গেলে 4 বছর আগেকার কথা? এখন ওকে গেস্ট বলে বিদ্রুপ করছো। এই জন্য রাগ? আরে বাবা, পরিমল তো আর ইউনিফর্মে আসছে না যে ওকে পুলিশের লোক বলে বোঝা যাবে। তাছাড়া 4 বছর বাদে বেটা কি মতলবে আসছে তুমিও জানো না, আমিও জানি না। বড় বাজারের মতো থানার সাব ইন্সপেক্টর পরিমল, যেখানে রোজ সকাল সন্ধ্যে চুরি ছিনতাই লেগেই থাকে। আর জাঁদরের সাব ইন্সপেক্টর হিসেবে পরিমল পুতুতুরুর একটা সুনাম আছে। তাই বেটা যদি কোনো ফন্দি টন্দি থাকে, পরিমল ঠিক ছেড়ে। তুমি শেষে ওকে একটা চোর ছিনতাইবাজি দলে ফেলে দিলে। আরে না রে বাবা, তা নয়। একটু বোঝার চেষ্টা করো। দেখো, 4 বছর আগে পরিচয়, এর মধ্যে কোনো দেখা নেই, শোনা নেই, কথা নেই, বার্তা নেই। ধুম করে ফোন করে বাড়ির ঠিকানা ফিকানা নিয়ে সোজা চলে আসছে। কার মনে কে আছে তো বলা যায় না। তাই বেটার মনে যদি কোনো কুমতলব থাকে, পরিমল সেটা হ্যান্ডেল করে নেবে, যেটা সাদা চোখে তুমি আমি ধরতেই পারবো না। আচ্ছা, তখন থেকে তুমি ওকে বেটা বেটা করছো কেন বলো তো? তাতে কি হলো? কথাটা বড্ড কানে লাগছে। ওর যে একটা নাম আছে সেটা তো এত তাড়াতাড়ি তোমার ভুলে যাবার কথা নয়। আজও কানে বাজে। জোজোকে প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনে ওর বলা কথাগুলো। ওদি, আমি জনার্দন মাল মানে জানেন তো? জেলে, জেলের ছেলে জেলে, তার ছেলে জেলে। এই জেলে যখন মাছ সমুদ্রে নৌকা নিয়ে ভাসে, মৃত্যুর সঙ্গে তার ফারাক এক সূত্র। কোথাও এলোমেলো ঝড় উঠলেই সব শেষ। তবু বিপদ মাথায় নিয়েই তাকে সমুদ্রে যেতে হয়। কথাগুলো আজও আমি বলতে পারি না। তোর এসব সস্তা সেন্টিমেন্টের কোনো মানেই হয় না। এনিওয়ে শোনো, আমি কিন্তু জোজোকে ওপর থেকে নিচে নামতে বারণ করেছি। কেন? কেন মানে, জোজো যাতে ওর সামনে না আসে সেই জন্য। আচ্ছা, বলা যায় কোথা থেকে কি ছোঁয়াচ লেগে যেতে পারে। তাছাড়া জোজোকে সামনে পেলে ও আমাদের ইমোশনাল ব্ল্যাকমেলও করতে পারে। আচ্ছা, কিন্তু ও তো জোজোকে দেখতে চাইবে, তখন আমি কি বলবো? তখন তুমি, ও হ্যাঁ, কি বলবে না?
ও হ্যাঁ, বলবে দেখ লকডাউনের জন্য স্কুল প্রাইভেট টিউশন সব বন্ধ ছিল, এখন লকডাউন উঠে যাওয়ার পর সব খুলেছে তাই ও ব্যস্ত। আর কথাটা সত্যিও বটে। আমি পারবো না গো। কেন? ওই ঘটনার পর আরো 2 দিন আমরা বকখালিতে ছিলাম, তখন হেনরি আইল্যান্ড ফ্রেজারগঞ্জ যখন ঘুরতে গেলাম, ওই তো আমাদের সাথে ছিল গাইড হিসেবে। তোমার মনে আছে? ওই 2 দিন জোজো একেবারে আঠার মতো গায়ে গায়ে সেটে ছিল। তখন জোজো ক্লাস 8, সেই ছোট্ট জোজোই তোর মনে গেঁথে আছে, তাই না? ওকে, তুমি বলতে না পারলে আমি বলে দেবো। মোদ্দা কথা, জোজোকে ওর সামনে বের করা যাবে না। ও দেখার জন্য যতই ছটফট করুক। ও কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জোজোর প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ, তার জন্য তোকে মোটা টাকা বকশিশও দিয়েছিলাম। জোজোর জীবনের মূল্য তোমার কাছে মাত্র 500 টাকা? মিলি চুলচেরা হিসেব করলে দেখা যাবে আমরা অনেক বেশি দিয়েছি। ওই বকখালিতে তোমাকে হোটেলে ভজিয়ে পুচকে একটা শঙ্খ দেখালো, কি যেন নাম বললো, ও হ্যাঁ বিনায়ক মুখ শঙ্খ, দুদিক থেকে নাকি গণেশের মুখের মতো দেখতে, দাম হাঁকলো 1000 টাকা। তুমি তো তাতেই গলে গেলে। ভাগ্যিস আমি দরাদরি করে 800 নামিয়েছিলাম। আরে বাবা, বিনায়ক মুখ শঙ্খ যত ছোট হয় তার দাম তত বেশি হয়, ও বলেছিল, তোমার মনে নেই? আরে ও গুল মারলো আর তুমিও কপ করে গিলে নিলে। গুল মারলো মানে কি? হ্যাঁ, মারতেই তো পারে। তুমি আমি কি ওর পেছনে গোয়েন্দাগিরি করতে গেছি? হয়তো দেখা যাবে ওর সম্পর্কেও যা যা বলেছে সবটাই ওর বানানো, হয়তো ওটাই ওর সেলসম্যানশিপ। কথা বলে বলে জপাবে আর কুচ কুচ করে গলা কাটবে। দেখো, সব অবিশ্বাস, সব সন্দেহর পরে যেটা একমাত্র সত্যি, সেটা হলো ও কিন্তু আমাদের ছেলের প্রাণ বাঁচিয়েছিল। হ্যাঁ, সেটা কি আমি অস্বীকার করেছি? না, ওকে সাহায্য করবো না বলেছি। ইনফ্যাক্ট এই সময় আমাদের সবারই আমফান ভিকটিমদের পাশে দাঁড়ানো উচিত। আমফান ভিকটিম? ইয়েস, আমফান ভিকটিম। বাহ, কথাটা বেশ ভালো বললে তো। এই জাগে বাদ দাও। শোনো না, লোকটা এতদিন পর অত দূর থেকে যখন এখানে আসছে, নিশ্চয়ই সাহায্যের জন্য আসছে। এই কি দেয়া যায় বলো তো? টাকা পয়সা দিয়ে দিও। আর আমি কাল গোবিন্দর মাকে দিয়ে 5 কেজি চাল, 5 কেজি আটা, আরো সব নিত্য প্রয়োজনীয় জিনিস আনিয়ে রেখে দিই। ভেরি গুড। এই শোনো না, আলমারিতে আমার কিছু পুরনো জামা কাপড়ের সেট আছে, যেগুলো এখন আমি ইউজ করি। তার থেকে কয়েকটা একদম না। কেন? ওগুলো সব তোমার ব্যবহার করা। ওরে বাবা, আমি কাচিয়ে আয়রন করে রেখেছি। আচ্ছা, হোক আয়রন করা, তুমি আমি অ্যাসিম্পটোমেটিক কিনা সেটা তো আমরা কেউ জানি না। ওকে, দিতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, তার চেয়ে একটু বেশি করে টাকা পয়সা দিয়ে দিও তাহলেই। এই বেশি করে মানে তুমি কত দিতে বলছো? ধরো 1,500-2,000 মতো। কেন এত দিতে যাবো কেন? তুমি যা জিনিসপত্র কিনেছো তার সঙ্গে তো আমি 500 টাকা দিলেই অনেক। তুমি কি গো? হ্যাঁ, কিসের কি? 500 টাকার তেল কিছু হয়? দোকানে গিয়ে দেখো না, 500 টাকার একটা নোট ভাঙালে নিমেষের মধ্যে শেষ। ওরে বাবা, মিলিয়ে ওদের প্রয়োজন আর আমাদের প্রয়োজন এক নয়। ওদের কাছে 500 টাকা অনেক। বাবা, এত কিপটেমো করো না তো। দান করলে পুণ্য হয়, বুঝলে? দান করলে পুণ্য হয়, বুঝলে? শোনো, লোকটা এতদিন পর অত দূর থেকে যখন এখানে আসছে না, নিশ্চয়ই কলকাতায় বেশ কিছু জাঁত রেল শাসালো পার্টি ধরেছে, যাদের প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে সবার শেষে এখানে আসবে। আর যতবারই এসব প্রাকৃতিক বিপর্যয় ঘটে, কিছু মানুষ থাকে ওটাকে ভাঙিয়ে পাবলিক সেন্টিমেন্ট আদায় করতে রাস্তায় নেমে পড়ে। কলকাতা থেকে তো কম টুরিস্ট বকখালি যায় না। ওরা ঠিক বোঝে কোন পার্টিটা মালদার, আর একই রকম ভাবে তোমার মতো নরম মনে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। গোটা সাউথ 24 পরগনার উপর দিয়ে কি গেছে বলো তো? আমাদের এখানে সামান্য প্রভাব পড়েছিল, তাতেই 6 দিন কারেন্ট ছিল না, জল ছিল না। আর ওই রকম হলে কি যে হতো ভাবতেই আমার গা শিউরে ওঠে। খবরে তো দেখছিলাম, মরা গরু, ছাগলের পাল পচা নোংরা জলে ভেসে ভেসে যাচ্ছে। সামান্য একটু পানীয় জলের জন্য কি বুক ফাটা হাহাকার। এদিকে খবরের চ্যানেলগুলোতে ফলাও করে হেডলাইন, দুর্গত এলাকা হেলিকপ্টারে করে মন্ত্রীরা সব পরিদর্শন করতে আসবেন। ব্যাস, পরিদর্শন করতে আসাই হয়ে গেল। এদিকে নিচে অসহায় মানুষগুলো আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন একটু ত্রাণ আসবে সেই জন্য। ব্যাস, তুমিও অমনি দেশ হিতৈষণী হয়ে সমস্ত নেতা মন্ত্রীদের দায় কাঁধে নিয়ে ত্রাণ দিতে আসরে নেমে পড়লে। একবারও ভাবলে না তোমার এখতিয়ার কতটা, তুমি কত দূর অব্দি যেতে পারো। তোমার কথাগুলো না কেমন যেন শোনাচ্ছে। কোথায় ভাবলাম টাকার পরিমাণটা কম হয়ে গেলে একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, আর তুমি সেই জানি তো তুমি এরকমই ভাববে। হ্যাঁ, তোমাকে তো আজকে থেকে দেখছি না, তোমার তো ইমোশনের কোনো মাত্রা জ্ঞানই নেই। ইমোশনের মাত্রা জ্ঞান? ইয়েস, ইমোশনের মাত্রা জ্ঞান। মানে সবকিছুকে সাদা চোখে দেখার অভ্যেসটা এবার ছাড়োনি, বি প্র্যাকটিক্যাল। আচ্ছা, তোমার একবারও মনে হলো না ট্রেন তো কবে চালু হয়ে গেছে, তারপর লোকটা এত টাকা খরচা করে একটা গাড়ি ভাড়া করে কেন এখানে আসছে? একবারও মনে হলো না? উত্তরটা আমি দিই, ওই ফটো তোলার কাজ আর গাইডের কাজ করি। যেসব টুরিস্টদের সাথে ওদের পরিচয় হয়েছে না, সবার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব ওদের কাছে আছে। মানে ওরা যত্ন করে রেখে দিয়েছে। ওই মামাতো বোন না পিস্তুতো বোন কি যেন বললে, তাকে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে ড্রপ করে সবার বাড়ি বাড়ি ঘুরবে, আর মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে দুঃখ দুঃখ ভাব করে দাঁড়াবে। সব জায়গায় তোমার মতো দান সাগরেরা আছে, প্রচুর মাল হাতানো। যাওয়ার সময় গাড়ি ফাঁকা, গাড়ির মধ্যে ঢোকাবে, দরকার হলে ডিকি খুলে ডিকির মধ্যে থাকবে।
প্রয়োজনের থেকে 10 গুণ মাল বেশি নিয়ে বাড়ির দিকে রওনা দেবে। বাহ, কি চমৎকার হিসেব করেছো, তাই না? আচ্ছা, তুমি একদম শিওর না তোমার হিসেবটা পুরোপুরি মিলে যাবে? 100% শিওর মিলি, 100% শিওর। অফিসে তো কম দেখি না, ওই কোথা থেকে একটা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করে গলায় পিচবোর্ডে সাটিয়ে গলায় ঝুলিয়ে অফিসে এসে বলতে শুরু করে, বাবু আমার একমাত্র ভাইয়ের 2টো পাই অসাড় হয়ে গেছে, বাবু আমার একমাত্র মেয়ের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সত্যি মিথ্যে কে যাচাই করতে গেছে? তুমি ওদের সাথে জনার্দনকে এক সারিতে রাখলে? জনার্দন আলাদা কিসে? গ্রামের একজন সহজ সরল সৎ মানুষ যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সন্তানের প্রাণ বাঁচিয়েছিল, আর এই বিপর্যয়ে সর্বস্ব খুইয়ে আমাদের কাছে আছে একটু সাহায্যের আশায়। তাকে বাড়তি 400-500 টাকার সাহায্য করার প্রস্তাব যে তোমার মনে এরকম বিষ উগড়ে দেবে, ওই কটা টাকা বাড়তি সাহায্য করলে যে তোমার ভাড়ারে এত টান পড়বে সেটা আমি বুঝতে পারি। বুঝবে কি করে? থাকো তো 4 দেয়ালের মতো। আরে বাইরের পৃথিবীটা যে ঠক জোচ্চোর জালিয়াতে ভরে গেছে সেটা তো টের পাও না। আর সততা, 40 বছরে একটা মানুষকে চেনা যায় না, আর তুমি 4 বছরে চিনে ফেললে। সব গরিব মানুষই সৎ, এই ধারণাটা এবার পাল্টাও মিলি। প্লিজ এবার একটু থামো। অসৎ, জালিয়াত, চিটিংবাজ যতক্ষণ তোমার সামনে থাকবো, জনার্দনের উদ্দেশ্যে আরো কি কি শব্দ বেরোবে আমি জানি না, আর সেটা আমি নিতেও পারবো। তা পারবে কি করে? যেটা পারবে সেটা হচ্ছে বাস্তবতার মাটি থেকে 1000 মাইল দূরে দাঁড়িয়ে আবেগের বাড়াবাড়ি করে উদারতা দেখাতে। বাস্তবের মাটি থেকে 1000 মাইল দূরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, তুমি একবার ভেবেছো জোজোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ওকে জয়েন্টের জন্য যে কোনো একটা কোচিং এ ভর্তি করতে হবে, আর এখন যে কোনো একটা কোচিং এ ভর্তি করতে গেলে লাখ টাকার উপর লাগে। তারপর পাস করলে অ্যাডমিশন ফি, বইপত্র কেনা, সামনে কত টাকা খরচা আছে একবারও ভেবেছো? আচ্ছা, কিন্তু আমাদের কি কিছুতেই ভুলে যাওয়া উচিত জোজোর জন্য আমরা বিশেষভাবে ওর কাছে ঋণী? বিবেকের দংশন বলে তো কিছু একটা থাকা উচিত না? উচিত না? দেখো, তোমার মনে হতেই পারে যে আমি ওর ঋণ অস্বীকার করছি, কিন্তু আমার দিক থেকে আমি টোটালি ক্লিয়ার। ওই টাকা পয়সা জিনিসপত্র মিলে আমরা যা দিচ্ছি, আর ও এখানে আসলে আর অন্যান্য বাড়ি থেকে যা কালেক্ট করবে, এখানে আসলে ওইসব সস্তা আবেগ টাবেগ সরিয়ে বাইরে বেরিয়ে গাড়িটাতে উকি মেরো, চোখ ছানা বড়া হয়ে যাবে। শোনো, ও কি পেয়েছে, কতটা পেয়েছে সেটা দেখার জন্য ওর গাড়িতে গিয়ে উকি দেবো, এতটা নীচ মানসিকতা আমি দেখাতে পারবো না। পারবে কি? আর তোমার মতো ওরকম অভদ্রও হতে পারবো না। মিলি, ইউ আর গোইং টু ফার। সত্যি একটা রোগকে কেন্দ্র করে মানুষের মধ্যে মানুষের পারস্পরিক সম্পর্ক, সূক্ষ্ম অনুভূতি, সামাজিক মূল্যবোধ সব যেন কেমন ভেঙে তছনছ হয়ে গেল। আমার এক জনমের জীবন রে, কত ভাঙন গরণ রে, হাটে ঘাটে ভেরে আমার ভাঙা তরি রে, নানান রঙের বাহারে দেখি হাজার মানুষ রে, আবার এক মানুষের ভেতরে বসত হাজার মানুষ রে। আমি কোথাও না পেলাম খুঁজে শুদ্ধ মানুষ রে, আমি কোথাও না পেলাম। জোজো, তুমি এখানে? জোজো, তুই এখন এখানে? কিছু হয়েছে? কিছু বলবি বাবা? না মা, আসলে আমার ওই কেমিস্ট্রি নোটসের খাতাটা না খুঁজে পাচ্ছি না। ওই কাল তুমি বইয়ের র‍্যাক গুছিয়ে কোথায় যে রাখলে? তার জন্য তুমি নিচে নেমে এলে কেন? মাকে তো একটা ফোন করে নিলেই পারতে। না বাবা, আসলে ওই অনেকক্ষণ একভাবে বসে বসে পিঠে আর কোমরে একটু টান মতো লাগছিল, ওই তাই ভাবলে কেমিস্ট্রি নোটসের বাহানায় আমি নিচে কি হচ্ছে দেখে আসি। আমি তোমাকে নামতে বারণ করা সত্ত্বেও। আচ্ছা, ওকে তুমি ওপর থেকে নিচে নামতে বারণ করেছো, কথাটা ঠিক, কিন্তু কারণটা তো বলে আসুন। জোজো কি করে জানবে নিজের বাড়িতে দোতলা থেকে একতলায় নামতে কারফিউ জারি করা আছে? প্লিজ ছেলের সামনে ইনসাল্ট করো না প্লিজ। আমি ওকে নিচে নামতে বারণ করেছি, সেটা কি যথেষ্ট নয়? বাবা, আমি সত্যি আমার কেমিস্ট্রি নোটসের খাতাটা খুঁজে পাচ্ছি না। তুমি বিশ্বাস করো, তুমি বারণ করেছিলে নিচে নামতে। ভেবেছিলাম তোমার অফিসের কোনো লোক আসবে, হয়তো জরুরি মিটিং আছে, কিন্তু ব্যাপারটা যে এত গোপন বুঝতে পারিনি। গোপন? গোপন কেন হবে? সামনে তোমার পরীক্ষা, তাই তোমাকে বারণ করেছিলাম। আমি কিন্তু ওই দরজার বাইরে মানে অনেকক্ষণ আগে থেকে সেই দাঁড়িয়ে আছি। তাহলে আর ভুল কি বলেছি মিলি? তোমার ছেলে দরজার পেছনে আড়ালে দাঁড়িয়ে উকি মারছিল, আমি যে ওনাকে নিচে নামতে বারণ করেছি। উনি তো কৌতূহল চাপতেই পারছেন না, তাই দারুণ একটা অজুহাত তৈরি করে চুপি চুপি দরজার পেছনে এসে দাঁড়িয়ে আছে। চমৎকার। না বাবা, অজুহাত নয়,
তোমাকে কিভাবে যে বোঝাই, ওই কেমিস্ট্রি নোটসের খাতাটা সত্যিই খুঁজে পাচ্ছিলাম না। ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে ওই তুমি আমায় এমন কিছু বলছো আমার হয়তো ভেতরে আসাটা ঠিক হবে না। বিশ্বাস করো সেই জন্য। আমাকে বিশ্বাস করিয়ে কাজ নেই, তোমার মাকে বিশ্বাস করাও। আচ্ছা তুমি একটু থামবে? হ্যাঁ, তোমার মনে হচ্ছে না নিজের অস্থিরতা ঢাকতে অযথা ছেলেটাকে বকাবকি করছো? তোমার সত্যিই খুব অচেনা লাগছে গো। জোজো বড় হওয়ার সাথে সাথে, ওর বয়স সন্ধির সাথে সাথে তুমি বলতে মনে আছে, মিলি এখন দিনকাল পাল্টেছে, সন্তানের সঙ্গে বন্ধুর মতো মেশা দরকার। আমাদের ছোটবেলায় বাবা মার সঙ্গে দূরত্ব ছিল সহস্র যোজন, কিন্তু এখন আর তা করলে চলবে না। ছেলের হাতে ল্যাপটপ, ইন্টারনেট। তুমি আমি লুকোতে চাইলে কি হবে? গোটা পৃথিবীটা ওর হাতের মুঠোয়। বরং বন্ধুর মতো মিশলেও সবকিছু শেয়ার করবে। লুকোচুরি থাকলে গোপনে কি করে বসবে? বলতে না? বলো বলো, বলতে না? বলতাম, এবং আমি এখনো সেটা বিশ্বাসও করি। বাট পরিবেশ পরিস্থিতি বলে তো একটা কথা আছে নাকি? আচ্ছা কিসের পরিবেশ পরিস্থিতি? হ্যাঁ, একটা সংক্রামক ভাইরাস আর একটা প্রাকৃতিক বিপর্যয় এতদিনের বিশ্বাসের ভিতকে এভাবে বদলে দেবে কেন বলতে পারো? তোর মনে আছে তুমি বলতে, মিলি আমাদের ছোটবেলায় তো হয়নি, গুচ্ছের ভাই বোন ছিলাম, মুখের ভাত জোটাতেই জেরবার অবস্থা। কিন্তু আমি সরকারি চাকরি করি, ট্রেনের টিকিট কাটতে হয় না, পাস পাই। তাই ছেলেকে দেশের ভূগোল চেনাবো, ইতিহাস জানাবো। আচ্ছা হরিদ্বার, ঋষিকেশ, দিল্লি, আগ্রা, বলো তো আমরা কতবার ঘুরতে গেছি? ওকে ওকে আমি স্বীকার করছি যে আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। বাট আমি যখন ওকে নিচে নামতে বারণ করেছি, আমার কথাটা কি ওর ইগনোর করা উচিত হয়েছে? ও তোমার কোনো কথা ইগনোর করেনি। ও সত্যি সত্যি ওর খাতাটা পাচ্ছে না, আর পাবে কি করে? পড়তে বসে সমস্ত কিছু এলোমেলো করে রেখে দেয়। বলছি শোনো না, আমি না কাল ওর বইয়ের টাক গুছিয়ে রেখেছিলাম, হয়তো কোনো খাতার ফাঁকে ঢুকে গিয়ে। জোজো টাকা বলতো কি শুনেছিস বাইরে থেকে? তারপর আমি তোকে বলছি তোর বাবা তোকে এখানে আসতে কেন বারণ করেছে। কি রে বল না মা, বাবা রাগ করবে। বোকা ছেলে, নির্ভয় বল, বাবা একটু রাগ করবেন না, বল না। ওই বাবা বলছিল যে আমরা যা দিচ্ছি ওই টাকা পয়সা জিনিসপত্র, ও আরো বলছিল ওই অন্যান্য বাড়ির থেকে যা সব আনবে। এসব শুনে ভাবছিলাম। কি ভাবছিলি শোনা? জোজো টাকা আমার কাছে এখানে কি ভাবছিলি এবার আমাকে একটু বলতো তুই। মা আমি সত্যি আমার কেমিস্ট্রি নোটসের খাতাটা খুঁজে পাচ্ছি না। আমি জানি সোনা তুই যে তোর খাতাটা পাচ্ছিস না, তোর বাবাও জানেন। বাবা তোকে অবিশ্বাস করেন না রে। আসলে তোর বাবা বাদ দে তো, এখন আমাকে বল তুই কি ভাবছিলি, বল। ভাবছিলাম কোনো গরিব মানুষ কেউ আসবে আর তোমরা তাদের দরকারি কিছু জিনিস, কিছু টাকা পয়সা দেবে। বাবা তোর আগে অফিস থেকে দিয়েছে বলো, কিন্তু বুঝতে পারছিলাম না এই কাজটাতে তো গোপনীয়তা কেন, এই জন্য আমাকে কেন নিচে নামতে বারণ করেছিল, সেটাই অবাক লাগছিল। দেখেছো, তুমি যদি প্রথমেই ওকে সবটা বলে দিতে তাহলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতো না। জোজো হ্যাঁ। তোর ক্লাস 8 এর সামার ভ্যাকেশনে আমাদের বকখালি ট্যুর। হ্যাঁ প্লিজ এখন যদি একটু বাকিটা না বলি, তুমি সত্যি সত্যি ওর কাছে খুব অজেনা হয়ে যাবে। তো আমি বলছি পুরোটা শোনার পর জোজো নিচে থেকেই ভেতরে চলে যাবে। একটু ভরসা রাখো আমার উপর। ওকে দেখো জোজো, হ্যাঁ। তোর ক্লাস 8 এর সামার ভ্যাকেশনে আমাদের বকখালি ট্যুর। হ্যাঁ জনার্দন কাকা তোকে জল থেকে বাঁচিয়েছিল, মনে আছে তোর? কি বলছো, মনে থাকবে না আবার? মা জনার্দন কাকা আসছে মানে তোমায় ফোন করেছিল? হ্যাঁ বাবা, কলকাতায় একটা জরুরি দরকারে আসছে। আচ্ছা। তাই ফেরার পথে আমাদের সাথে একবার দেখা করতে চাই। এ বাবা, জনার্দন কাকা আসলে আমাকে লুকিয়ে থাকতে হবে কেন মা? ওই জনার্দন কাকা তো আমাকে জল থেকে বাঁচিয়েছিল, উনি কি আমার কোনো ক্ষতি করবে? মানে কি বলতো জোজো, বলছিলাম ওই শোন না, হ্যাঁ। ক্ষতি করবে না ঠিকই, কিন্তু ওই ধর 3-4 বছর আগে মাত্র 3-4 দিনের পরিচয়, মাঝখানে এতগুলো বছর কোনো যোগাযোগ নেই। আর দেখছিস তো সারা দেশের যে অবস্থা, চারিদিকে করোনার প্রকোপ। ওই মানে কি বলতো, ওই কোথা থেকে কি ছোঁয়াতলে, মানে আসলে তুই তো বাচ্চা মানুষ, তোকে সামনে পেয়ে হয়তো এমন কিছু চেয়ে বসতে পারে, যেহেতু তোকে জল থেকে বাঁচিয়েছিল। আর তখন তোর বাবাও না করতে পারবেন না, তাই তোর বাবা মা জনার্দন কাকার সাথে একটুও দেখা করতে দেবে না? জানো মা, ওই কদিন ওই বকখালিতে জনার্দন কাকার সাথে আমার কত গল্প হয়েছিল। ওই কি করে জনার্দন কাকা মাছ ধরার কাজ ছেড়ে ফটো তোলার কাজে এলো, কত বিখ্যাত বিখ্যাত লোকের ছবি তুলেছিল সব, আরো কত কত হয়েছে মিলি। আমি জানতাম জোজো এই অবাধ্যতামি করবে না। এবার সামলাও, ওনারা তো আসার সময় হয়ে গেছে। এবার জোজোকে সামনে পেয়ে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করবে, না পারবো কিনতে, না পারবো ফেলতে। তুমি কি গো, হ্যাঁ একটু কি শান্ত হয়ে বসতে পারো না? জোজোকে আমি দেখছি, চুপ করে বসো। জোজো হ্যাঁ আগে এদিকে আয়, তোর কাকা আসো, আসার পরে আমাদের কথা বলে যদি খারাপ কিছু মনে না হয় তোকে ডাকবো, তুই এসে কাকার সাথে দেখা করিস। এখন যা, অবাধ্যতা করে না, বাবা যা বলছেন তাই শোনো। যাও যাও যাও, লোকেশন আমাদের। ঠিক আছে যাচ্ছি।
ও মামা সবকিছু ঠিক মনে হলে একবার দেখো, একটু দেখা করতে দিও প্লিজ। বললাম তো ডাকবো, তুমি যাও। বাবা বলছিলাম আমি কিন্তু আমার সত্যি কেমিস্ট্রি নোটসের খাতাটা খুঁজে। ঠিক আছে, তুমি তোমার ঘরে গিয়ে পড়তে বসো। মিলি, তুমি ওর কেমিস্ট্রি নোটসের খাতাটা বের করে দিয়েছো, যাও। আমায় যেতে লাগবে না, ওই পেয়ে যাবে। বাবা আমার কাছে আয়। হ্যাঁ তোর বইয়ের র্যাকের ডান দিকে যে খোপটা আছে ওখানে সমস্ত নোটসের খাতাগুলো রাখা আছে, একটু ভালো করে খোঁজ, পেয়ে যাবি। যা। ঠিক আছে ঠিক আছে। কলিং বেল বাজছে, মনে হচ্ছে পরিমল এসছে, দাঁড়াও দেখি আমি। আরে পরিমল, আয় আয় ভাই, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দাঁড়া ভাই, আগে বসতে বলা যাবে না, ভদ্রতা এখন পাল্টে গেছে। আগে স্যানিটাইজ, তারপর বসতে বলা। বস ভাই, বস। পবিত্র গঙ্গা জল। এই মিলি, তুমি পরিমলের জন্য একটু চা। হ্যাঁ আমি যাচ্ছি। এই না না মিলি, চা খাবো না আমি। এ সপ্তাহটা আমার নাইট চলছে, সকালে ফিরে ট্রেনে একটা ঘুম দিয়েছি, এই তো খানিক আগে লাঞ্চ করে বের হলাম। তা মিলি, জোজো কোথায়? জোজোকে দেখছি না। জোজো এখানেই ছিল দাদা, ওর ঘরে পড়তে গেল। তা কি ব্যাপার অমিত, এত জরুরি ফোন? কোন টেনশন ফেনশন? এই তুমি বলবে না আমি বলবো? না তুমিই বলো। দাদা আপনারা কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসছি। ঠিক আছে। এই তুমি জোজোকে পাঠিয়ে দিও। হ্যাঁ বলছি। হ্যাঁ, গতকাল ফোনে যেন কি বলছিলিস, কে একজন আসবে, তাকে একটু ভালো করে মাপতে হবে। আসেনি? ওই কাউকেই তো দেখছি না। হ্যাঁ এখনো আসেনি, তবে চলে আসবে বলেছিল তো, দুপুর দুপুরই আসবে। কে লোকটা? সন্দেহজনক কেউ? তাহলে তোকে খুলে বলি, মানে যতটা সংক্ষেপে বলা যায়। ওটা তো আবার যে কোনো সময় চলে আসতে পারে। বেশ বল। আজ থেকে বছর চারেক আগে জোজোর সামার ভ্যাকেশনে 4 দিনের ট্রিপে বকখালি গেছিলাম, আচ্ছা। সঙ্গে ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, ওইসব সাইট সিন আছে না, ওগুলো। জোজোর তখন ক্লাস 8। আচ্ছা, ওই চারিদিকে ঝিনুক সেট করে একটা আয়না আমাকে গিফট করেছিলিস, তাই তো? আরে তোর তো দেখছি সবই মনে আছে। এনিওয়ে, তারপর? তারপর আমরা ওই বকখালি গেলাম, পরের দিন বিচে গেলাম। আচ্ছা। ঠিক ঠিক করছে টুরিস্ট, তার মধ্যে একটা লোক কি যেন নাম বললো, ও হ্যাঁ জনার্দন, জনার্দন মাল, ওই গলায় ক্যামেরা ঝুলিয়ে ছবি তুলছে। আরে দীঘা পুরীতে হয় না যেমন ছবি তুলে 5 মিনিটের মধ্যে দিয়ে দেয়, হ্যাঁ, জানি, জানি। ওরকমই। তো আমরা ফ্যামিলির একটা ছবি তুললাম, আর মিলি জোজোর একা একটা ছবি তুললাম। আচ্ছা। তারপর আমরা বিচে গেলাম। মিলি যেহেতু ওই সাঁতার পাড়েই ছিল, আর জোজো যেহেতু বাইলগঞ্জ সুইমিং ক্লাবে সাঁতার শেখে, আমরা নিশ্চিন্ত ছিলাম। কত চ্যাম্পিয়ন এগুলো। হ্যাঁ, হঠাৎ মিলির চিৎকার, জোজো ডুবে যাচ্ছে, জোজো ডুবে যাচ্ছে। আমি তাকিয়ে দেখি জোজো কখন মাঝ সমুদ্রে চলে গেছে, আর হাবুডুবু খাচ্ছে। আমি চিৎকার করলাম, হেল্প হেল্প। তখন ওই লোকটা মানে জনার্দন দৌড়ে এসে ক্যামেরাটা বালিতে রেখে জামা কাপড় ছেলে একটা কালো হাফ প্যান্ট পরে জলে ঝাঁপ দিল। আচ্ছা, তারপর? অল্প কিছু সময় পর দক্ষ নুলিয়ার মতো সাঁতরে জোজোকে পাড়ে নিয়ে, কাছেই হেলথ সেন্টার ছিল, আমরা জোজোকে ওখানে নিয়ে গেলাম। ওরা প্রাথমিক চিকিৎসা করার পর জোজোকে ছেড়ে দিল। আমার মনে হচ্ছে ফিরে এসে তুই ঘটনাটা বোধহয় আমাকে বলেছিলি। ওকে কেন, আমার পরিচিত সবাইকেই বলেছিলাম। এনিওয়ে, তারপর? তারপর আমি কৃতজ্ঞতা স্বরূপ ওকে 500 টাকা দিলাম। অবশ্য নিতে রাজি হয়নি। মিলি তো অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছবি তোলার পাশাপাশি এত ভালো সাঁতার কাটা? ও হেসে উত্তর দিল, ওদের জাত ব্যবসা হচ্ছে মাছ ধরা, মানে ওরা হচ্ছে জেলে। আচ্ছা। ও অবশ্য একটা গ্রামের স্কুলে 10 অব্দি পড়াশোনা করে একটা ফটোগ্রাফির কোর্স করে ওটাকেই পেশা হিসেবে নিয়েছে। আচ্ছা। মাছ ধরতে নাকি ওর ভালো লাগে না। তো সেই কি ফোন করে আজ? আজ না, আগে পুরোটা শোন না। বেশ বল। তারপর যে কদিন ওখানে ছিলাম, ও বেটা এটুলির মতো আমাদের সঙ্গে লেগেছিল। ও নাকি গাইডের কাজও করে। সত্যি মিথ্যে ভাই ভগবানই জানে। এই দাঁড়া 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 দাঁড়া, জেলে, গাইড, ফটোগ্রাফার, আরো কিছু আছে নাকি? আরো আছে, আরো আছে, তবে জোরে বলা যাবে না। মিলি শুনতে পারলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে ভাই। আশপাশটা দেখে নি। হ্যাঁ, মিলিকে কথায় ঝোপিয়ে পুচকে শঙ্খ, ঝিনুকের মালা টালা, ইনফ্যাক্ট তোকে যে ঝিনুকের আয়না লাগানো, ঝিনুক লাগানো যে আয়নাটা দিয়েছি, ওটাও ওর থেকে কেনা। আচ্ছা, মানে সেলসম্যান। মোদ্দা কথা হলো, তোর সে বহুমুখী প্রতিভার পয়মালটি 4 বছর বাদে আজ ধূমকেতুর মতো উদয় হচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখ হয়তো সাহায্যের জন্যই আসছে, কারণ করোনাতে তো রোজগার পাতি সব বন্ধ, আর আমফানে এন্টার সাউথ 24 পরগনা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত, এটাও সত্যি। ঠিক। কিন্তু দেখ, 4 বছর আগে পরিচয়, এর মধ্যে কোনো যোগাযোগ নেই, দেখা নেই, শোনা নেই, কথা নেই, বার্তা নেই। দুম করে বাড়ির ফোন নাম্বার নিয়ে সোজা চলে আসছে। দিনকাল তো ভালো না, কার মনে কি আছে তা তো বলা যায় না। তবে তোর কাছে একটা অনুরোধ আছে,
সেরকম কিছু না দেখে ব্যাস ব্যাস বুঝেছি আর বলতে হবে না। আরে আমরা পুলিশের লোকেরা হা করলে হাওড়া আর ট্যাঁ করলে ট্যাংরা, এটা খুব ভালো বুঝি। বেগর ভাই কিছু দেখলে একটু করকে দিতে হবে, তাই তো? দাদা বলছিলাম, আমার কথা আপনি ভুল বুঝবেন না। ও আপনাকে যেভাবেই বলুক না কেন, আমার কিন্তু একদমই সেরকম মনে এই হয় না। তুমি জোজোকে পাঠালে না? হ্যাঁ, ও আসছে। আমার মনে হয় নেহাত সাহায্যের জন্য। আসলে ভবানীপুরে ওর মামা না মাসির বাড়ি, তা ফেরার পথে তো বালিগঞ্জের ওপর দিয়ে ফিরবে, ওই তাই মনে হয় ও আমাদের দেখো সাথে- মিলি, এইখানেই আমার একটা জায়গায় খটকা লাগছে। দেখো লোকাল ট্রেন তো চালু হয়ে গেছে, অনেক দিনই হয়ে গেল। তা সত্ত্বেও বকখালি থেকে ভবানীপুর এতটা রাস্তা, একটা 4 চাকা গাড়ি কত টাকা ভাড়া নিতে পারে আইডিয়া করতে পারছো? এক্স্যাক্টলি। যাদের নাকি রোজগারপাতি সবই বন্ধ। তাহলেও দাদা নেহাত প্রয়োজন না হলে আপনি আরে কিন্তু বাবা ওকে- তুমি ভয় পেও না। আরে বাবা আমরা পুলিশের লোক হলেও আমাদেরও তো লৌকিকতা, সামাজিকতা বলে কিছু আছে। তুমি কিছু ভেবো না, বেগতিক কিছু না দেখলে আমি চুপটি করেই থাকবো। তবে আমারও কিন্তু অমিতের মতোই আসবো। হ্যাঁ এসো কাকু। আরে জোজো কেমন আছে বলো? ভালো। সামনে তো ফাইনাল পরীক্ষা, হ্যাঁ। খুব ভালো রেজাল্ট আছে হয় কিন্তু। আর বাড়ির মুখ উজ্জ্বল করা চাই। এ নাও, এটা তোমার জন্য। আচ্ছা নাও 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 নাও, তোমার জন্য। তারপর মিলি, অনেকদিন তোমাদের বাড়িতে আসা হয় না, আর আসবো কি, এখন যা কাজের প্রেশার, বুঝলে? আমি এই কলকাতা চত্বরে এত চোর ছেচড়ের উপদ্রব বেড়েছে, আসবো কি। আর যেটা বলছিলাম মিলি, অনেকদিন তোমাদের বাড়িতে আসাও হয় না, আর তোমার মিষ্টি গলার গানও শোনা হয়নি অনেকদিন। তা তোমার গেস্ট তো এখনো এসে হাজির হয়নি, তো এই অবসরে একটা গান করো শুনি। দাদা আসলে এই পরিস্থিতিতে গান, আর আমার হারমোনিয়ামটা উপরের ঘরে রয়েছে। ও তুমি হারমোনিয়াম ছাড়াই করো, তোমার যা মিষ্টি গলা। রমেশ তুই কিছু বল। আরে করো না, ও যখন বলছে, আর ও তো আসেনি এখনো। গাও না মা, গাও গাও না। আসলে খুব অস্থির লাগছে দাদা। কোথায় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, তাদের দুঃখ কষ্টের ভাগ নেব, অথচ দেখুন প্রতিদিন কেমন একটা স্বার্থপরতার খোলসের মধ্যে আমরা ঢুকে পড়ছি। কিন্তু একসময় মানুষের পাশে দাঁড়াবার, অঙ্গীকার করবার কত গান গাইতাম। তাই গান যখন শুনতেই চাইছেন, নিজের আত্মশুদ্ধির জন্য এই গানটা ভীষণভাবে গাইতে ইচ্ছে করছে। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। এই জোজো তুমি ভেতরে যাও, ভেতরে। ও প্লিজ মা, একবার দেখো। আরে তোমাকে ভেতরে যেতে বলেছি তো। আচ্ছা আমি ওকে দেখছি তো, তুমি থামো তো। ওকে আগে ভেতরে পাঠাও। আরে যাও, আমি তোমাকে- আরে তুমি কোথায় একটা ভেতরে যাও। দাদা হ্যাঁ এটা কি অমিত চৌধুরীর বাড়ি? হ্যাঁ আমি আসছি। এই, তুমি বসো, তুমি বসো, আমি যাচ্ছি। যাও নিয়ে এসো, নিয়ে এসো। আসছি আসছি। হ্যাঁ। আরে জনার্দন এসো, 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 এসো। এসো জনার্দন এসো। ভালো করে স্যানিটাইজ করো আগে। ঠিক আছে আগে স্যানিটাইজ করো ভালো করে। জনার্দন দেখি করো। দাও। ভালো আছেন? ডিস্টেন্স মেনটেন করো, ডিস্টেন্স মেনটেন করো, এখন করোনার সময়। ভালো আছেন দাদা? ওই আছি, এখনো করোনা ধরেনি। তা তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো। তো তোমার বাড়ির লোক সব ভালো আছে তো? ওই আছে আর কি। সবাই বলতে আমি তো একা, সঙ্গে দাদা বলতে আর তার 3 ছেলে মেয়ে। তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু পরিমল, পরিমল পুতুতুন্ডি। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। সত্যি হ্যাঁ। তোমাদের উপর দিয়ে যা তাণ্ডব গেল, তাণ্ডব বলে তাণ্ডব, 1 মাস জল ছিল না, কারেন্ট ছিল না, বাড়িঘর সব ভেঙে পড়ে গেছে। তারপরে সরকার থেকে মুড়ি এলো, চিড়ে এলো, মারামারি শেষে পেটা খেয়েছে, এখন খানিকটা সামলে উঠেছে। জনার্দন তুমি কথা বলো, আমি তোমার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করে আরে, আসছি। থাক 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 বৌদি, আপনাকে অত ব্যস্ত হতে হবে না বৌদি। আমি বেশিক্ষণ বসবো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তারপর অনেকটা পথ যেতে হবে।
মামিমার সঙ্গে করে এই কিছু শুকনো খাবার পাঠিয়ে দিয়েছে। তা বললে হয় জনার্দন? কেন? তুমি আমাদের বাড়িতে প্রথম এলে, একেবারে না খেয়ে চলে যাবে, তারপর সেই এতটা পথ যাবে বকখালি, বাড়ি ফিরতে অনেক দেরি হবে। এখন তোমার বৌদি গরম গরম জল খাবার বানাচ্ছে, সেটা খাও। আর পথে যেতে খিদে পাবে, রাস্তায় তোমার মামিমার দেয়া শুকনো খাবারটা খেও। দাদা, বলো। বৌদির হাতে গরম গরম খাবার খেতে তো ইচ্ছে করছি, কিন্তু জানেন তো দাদা, গরিব মানুষ অতি কষ্টে একটা গাড়ি ভাড়া করেছে। না, শুধু শুধু গাড়ি ভাড়া করলে কেন? ট্রেন তো চালু হয়ে গেছে। ট্রেন চালু হয়েছে ঠিকই, কিন্তু মানুষ যে আরে ওই পিলপিল পিলপিল করে ট্রেনে যাতায়াত করছে, ওদের কি দোষ বলুন তো দাদা? আমি আমার জন্য ভাবি না, ওই মামা তো ফোনটা করে যদি ট্রেনে গিয়ে ওই কোনো সংক্রমণ হয়ে যায়, তাহলে আমি ওই মামিমার কাছে কি করে মুখ দেখাবো বলুন তো? তাই অতি কষ্টে একটা এই গাড়ি ভাড়া করেই এসে। তা অবশ্য ঠিকই বলেছো জনার্দন। হ্যাঁ। তবে তুমি এই প্রথম এনাদের বাড়িতে এলে, একদম খালি মুখে চলে যাবে, এনাদের তো খুব খারাপ লাগবে, তাই না? দুধ ওনাকে একদম ভাববেন না তো। এই যে আসলাম, আপনাদের সঙ্গে দেখা হলো, কথা হলো, এটা কম নাকি? দেখবেন আবার যখন ওই সব ঠিকঠাক হয়ে যাবে, তখন হুশ করে ট্রেনে করে চলে আসবো, এসে 2-4 দিন থাকবো দাদা। আপনারা যেমন আমাদের ওখানে যান, আমরা যেমন ওই সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আমিও তেমনি কলকাতায় এসে সব কিছু ঘুরে ঘুরে দেখবো। ওই 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 মনুমেন্ট, ভিক্টোরিয়া, তারপরে ওই পাতাল রেল, আর বৌদি কালীঘাটে কিন্তু পুজো দেবো। শুনেছি ওই কালীঘাটের কালী নাকি ভীষণ জাগ্রত, আর তখন ওই জোজো বাবুই হবে আমাদের গাইড।